সুপ্রিয় একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আবার এক সপ্তাহ পর তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের ক্লাস। আমি জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের শেষ অংশ নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে এই শেষ অংশের একবারে শেষ টপিক, সেটা হচ্ছে ডিএনএ ট্রান্সলেশন, বা সংক্ষেপে বলা হয় ট্রান্সলেশন প্রক্রিয়া। এই ট্রান্সলেশন প্রক্রিয়াটাই মূলত এই চ্যাপ্টারের শেষ টপিকস আমরা বলতে পারি। তো ট্রান্সলেশন শুরু করার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে। এটা হচ্ছে জিন কি, জিন বিষয়টা আসলে কি। তো জিন বলতে আমরা কি বুঝি, জিন সম্পর্কে অনেক আলোচনা করা হয়েছে। তো জিন আসলে মূলত হচ্ছে ডিএনএর একটা অংশ বিশেষ, যে অংশটা জীবের বৈশিষ্ট্য ধারণ করে, অর্থাৎ জীবের বৈশিষ্ট্য ধারণকারী ডিএনএর একটা অংশ। এখন এই অংশটা অনেক ছোট হতে পারে, অনেক বড় হতে পারে। তো এই জিনের কিছু বৈশিষ্ট্য আছে, এবং এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। এগুলো আমাদের যদিও আগের আলোচনা করা হয়েছে, তারপরেও কিছুটা মনে করানোর জন্য আর কি রিক্যাপ। যে জিন হচ্ছে বংশগতির উপাদান, যা কতগুলো সুনির্দিষ্ট কাজের সাংকেতিক তথ্য বহন করে, অর্থাৎ প্রত্যেকটা কাজের জন্য যে সাংকেতিক তথ্য সেগুলো জিনের ভিতর বিদ্যমান থাকে। নাম্বার 2, জিন ডিএনএ দিয়ে গঠিত, যেটা তোমাদের সংজ্ঞার ক্ষেত্রে বলছিলাম যে জিন হচ্ছে ডিএনএর একটা অংশবিশেষ, অর্থাৎ জিন মূলত ডিএনএ। তো আকৃতি ও সংযুক্তি অপরিবর্তিত রেখে জিনের আত্মোৎপাদনের ক্ষমতা বিদ্যমান, অর্থাৎ তাদের যে আকৃতিগত অবস্থা, সংযুক্তি, নিউক্লিওটাইডগুলো কীভাবে সংযুক্ত থাকে, সেই সংযুক্তগুলো অপরিবর্তিত রেখে নিজের আত্মোৎপাদনের, অর্থাৎ একটা জিন থেকে আরেকটা জিনের উৎপাদনের ক্ষমতা বিদ্যমান। এটা হচ্ছে জাস্ট ডিএনএ রেপ্লিকেশন, আমরা যে আলোচনা করেছিলাম সেই রেপ্লিকেশনের মতোই। 3 নম্বরে, মিউটেশনে অংশ নেয়, যা অভিযোজন এবং বিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ। তো এখানে 3টে টার্ম আছে, একটা হচ্ছে মিউটেশন, অভিযোজন এবং বিবর্তন। তাহলে মিউটেশনটা হচ্ছে কি, যে মিউটেশন হচ্ছে ডিএনএর ভিতর বা জেনেটিক কোনো চেঞ্জ যদি ঘটে, হঠাৎ করে কোনো জেনেটিক্যাল কারণে যদি কোনো পরিবর্তন ঘটে এবং এই পরিবর্তনটা যদি দীর্ঘস্থায়ী হয়, অর্থাৎ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যদি এই পরিবর্তনটা স্থায়ী থাকে, তাহলে তাকে বলা হয় মিউটেশন। অর্থাৎ এখানে জিনের পরিবর্তন হইতে হবে, জিনের কোনো রকম পরিবর্তন হইলেই মিউটেশন হবে, এবং এই মিউটেশনটা অভিযোজনে এবং বিবর্তনে ভূমিকা রাখে। তাহলে অভিযোজনটা কি? অভিযোজন হচ্ছে যে পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাওয়ানোর সক্ষমতা। আমরা জানি, যে তোমরাও খেয়াল করে দেখবে যে আমাদের চারপাশে যে পরিবেশ, সে পরিবেশ প্রতিনিয়তই পরিবর্তনশীল, প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে। সেই পরিবর্তনের সাথে খাপ খাওয়াইতে গেলে কোনো জীবকে তার বৈশিষ্ট্য পরিবর্তন করতে হয়। কেউ যদি তার বৈশিষ্ট্য পরিবর্তন ঘটাতে না পারে, তাহলে সে অভিযোজন করতে পারে না, অর্থাৎ ওই পরিবেশে খাপ খাওয়াইতে পারে না। তো জিনের পরিবর্তন, জিনগত পরিবর্তনের কারণে এই বৈশিষ্ট্য পরিবর্তন সম্ভব। এবং আর হচ্ছে বিবর্তন। বিবর্তনটা হচ্ছে যে সময়ের সাথে সাথে পরিবর্তন, সেটাই হচ্ছে বিবর্তন। তাহলে এই বিবর্তনের ক্ষেত্রেও মিউটেশন বা জিনের পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4 নম্বরে, জীবের এক একটি বৈশিষ্ট্যের জন্য একাধিক জিন কাজ করে। যেমন যদি হয় যে চোখের রং, কারো কারো চোখের রং একটু ধূসর বর্ণের থাকে, কারো কালো থাকে, তাহলে ধূসর বর্ণের জন্য একটা জিন দেয়, কালো বর্ণের জন্য আরেকটা জিন দেয়। তাহলে সবগুলো কি চোখের রং বা চোখের বর্ণ, তাই চোখের বর্ণের জন্য একাধিক জিন দেয় থাকে। এরকম প্রত্যেকটা বৈশিষ্ট্য, বিভিন্ন ধরনের যে বৈশিষ্ট্য আছে, সে বৈশিষ্ট্যর ক্ষেত্রে এক একটা বৈশিষ্ট্যের ক্ষেত্রে একাধিক জিন কাজ করে থাকে। 5 নম্বরে, একটি ক্রোমোজোমে অসংখ্য জিন রৈখিক সজ্জাক্রমে বিন্যস্ত থাকে, অর্থাৎ রেখার আকারে থাকে, রেখাকার সজ্জাক্রমে থাকে যে জিনগুলা। এটা নিয়ে আমরা পরে ছবি দেখব। এরপরে ট্রান্সলেশন বোঝার আগে আসলে জেনেটিক কোডটা একটু আগে বুঝে নিলে ভালো হয়, যদিও বইতে এটা একটু পরে দেওয়া আছে, কিন্তু এটা আমি একটু আগেই পড়াই। যে জেনেটিক কোড, কোড বলতে আমরা সাধারণত কি বুঝি? কোড বলতে হচ্ছে আসলে কোনো কিছু সংকেত, সংকেতকে সাধারণত কোড বলা হয়। তাহলে জেনেটিক কোড মানে কি? তাহলে জিনের সংকেত,
তাহলে এই জিনের সংকেতটা আসলে কি কি সংকেত সে ধারণ করে? এই সংকেত মূলত ধারণ করে কি সংকেত সেটা যদি আমরা একটু দেখি, যে প্রোটিন সংশ্লেষণের উদ্দেশ্যে ডিএনএ অণু কর্তৃক প্রেরিত কোড বা সংকেতকে জেনেটিক কোড বলা হয়। অর্থাৎ ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে যে প্রোটিন তৈরি হয়, এই প্রোটিন তৈরির যে কি বলা হয় সংকেত, সেই সংকেতই হচ্ছে মূলত জেনেটিক কোড। এবং আমরা ডিএনএর গঠনে দেখেছি যে 4 ধরনের নাইট্রোজেনাস বেস থাকে, এডিনিন, এটিজিসি, এডিনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন। এই 4টা অক্ষর, এই 4টা নিউক্লিওটাইড বেস, এটিজিসি মানে সংক্ষিপ্ত যে রূপটা, সেই রূপটাকে বলা হয় কোড লেটার। তাহলে এইটা 1950 সালে গণিতবিদ গ্যামো, জর্জ গ্যামো এই কোড লেটারের ব্যাপারে উল্লেখ করেন যে প্রতিটি বেসকে একটা কোড লেটার বলা হয়। তাহলে আমাদের কোড লেটার হলো কয়টা? 4টা, এটিজিসি। এখন কোডগুলো কিভাবে গঠিত হয় এটা একটা বিষয়, যে আমাদের কোড লেটার আছে 4টা, কিভাবে গঠিত হয়। তো এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ডিএনএ থেকে আরএনএর মাধ্যমে প্রোটিন তৈরি হয়। প্রোটিনের মূল উপাদান হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিডগুলো সংযুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। তাহলে মূলত তাহলে কি হবে, যে ডিএনএ থেকে আরএনএর মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। অ্যামাইনো অ্যাসিড তৈরি হলে সেই অ্যামাইনো অ্যাসিডগুলো সংযুক্ত হয়ে প্রোটিন তৈরি করবে। এই অ্যামাইনো অ্যাসিডগুলো হচ্ছে ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে মোট 20 প্রকার, 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড, নামগুলো দেখবো আমরা পরে। তো 20 ধরনের অ্যামাইনো অ্যাসিডকে কোড করার জন্য তাহলে এই কোডগুলো কীরকম হবে? তাহলে আমাদের কোড লেটার হলো 4টা, এটিজিসি। তাহলে 4টা থেকে এক একটা অক্ষর থেকে যদি এক একটা কোড হয়, যেমন এ একটা কোড, জি একটা কোড, সি একটা কোড, টি একটা কোড, তাহলে মোট কোড লেটার হবে, কোড হবে 4টা। একটা করে অক্ষর যদি আমরা ধরি তাহলে হবে 4টা কোড। তাহলে আমরা যদি 2টা করে ধরি তাহলে সেক্ষেত্রে হবে কি, এই যে সূত্র একটা 4 স্কোয়ার, তাহলে হবে সেক্ষেত্রে 16টা। 2টা করে কোড নিলে হবে 16টা, কিন্তু আমাদের অ্যামাইনো অ্যাসিড আছে কয়টা? 20টা। তাহলে 16টা কোড দিয়ে 16টা অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করা যাবে, 20টা করা যাবে না, তাহলে এখানেও কম আছে। তাহলে আমরা যদি 3টা করে নেই তাহলে কি হবে, 3টা করে নিলে 4 কিউব, তখন হবে 64টা। তাহলে এইটা বেশি হয়ে যায়। কিন্তু আবার দেখো যদি আমরা 2টা করে নিই তাহলে আবার কম হয়ে যায়। তাহলে এইটাই পারফেক্ট ধরে নেওয়া যায় যে 3টা করে যদি আমরা নিই তাহলে 64টা আসবে। তাই 64টার মধ্যে 20টা আছে, কারণ কম হলে যদি 16টা হয় তাহলে বাকি 4টা আসবে কীভাবে? তাই তার চেয়ে এটা সহজ যে 64টা হলো, কিছু বাদ গেলেও সমস্যা নাই। তাহলে এইভাবে মূলত জর্জ গ্যামো প্রমাণ করেন যে, একটা ধারণা করেন বা প্রমাণ করেন যে কোড হচ্ছে 3টা অক্ষরের সমন্বয়ে গঠিত। এই জন্য জেনেটিক কোডকে বলা হয় ট্রিপল কোডন। তো যদি বুঝতে পারছি কিনা, না বুঝলে আমি যদি আবার একটু বলি, যে একটা অক্ষর দিয়ে হলে এরকম আসবে এ টি জি সি, আর 2টা করে যদি নেই যেমন এটি হতে পারে, জিসি হতে পারে, টিজি হতে পারে, এরকম। আর 3টা করে নিলে যেমন এটিজি, এসি, টি, এরকম। তো এরকম 3টা করে, তাহলে মোটামুটি প্রমাণিত যে 3টা অক্ষরের সমন্বয়ে বা 3টা কোড লেটারের সমন্বয়ে একটা কোড গঠিত হয়। এই জন্য এটাকে বলা হয় ট্রিপলেট কোডন। এখন এই চিত্রটা দেখো, এটাকে আসলে মূলত হচ্ছে একটা কোড ডিকশনারি, এবং এটা তোমরা সহজেই, এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, এটা সহজেই তোমরা তৈরি করতে পারবে। কিভাবে তৈরি করবে সেটা দেখো, যে আমাদের এই চিত্রটার একবারে বাম পাশে দেখো, বাম পাশে লেখা আছে ফার্স্ট বেস পজিশন, মানে প্রথম কোড। 3টা কোড, যে 3টা কোডের প্রথমটা হচ্ছে ফার্স্ট, হচ্ছে একবারে বামে। উপরে দেখো সেকেন্ড বেস পজিশন, এটা হলো দ্বিতীয় অক্ষর, দ্বিতীয় কোড লেটার, এবং ডানে হচ্ছে থার্ড কোড লেটার। তাহলে এদিকে দেখো এখানে ইউ, ইউ কেন? এটা হচ্ছে আমরা জানি আরএনএর গঠনে, ডিএনএর গঠনে হচ্ছে এটিজিসি, কিন্তু আরএনএর গঠনে কি হবে? টি এর পরিবর্তে, থাইমিনের পরিবর্তে ইউরাসিল হবে। কারণ যেহেতু আরএনএ থেকেই প্রোটিনটা তৈরি হবে বা অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে, এই জন্য এখানে কোড লেটারটা হবে ইউ, থাইমিন হবে না। ঠিক আছে?
যেহেতু আরএনএ থাকে তাহলে আমাদের কোড লেটারগুলো হলো ইউ সি এ জি, এই চারটা কোড লেটার, এটা হলো আমাদের ফার্স্ট পজিশন। উপরেও একইভাবে আমরা চারটা কোড লেটার লিখবো ইউ সি এ জি, চারটা ঘরে। ডান দিকে এসে প্রত্যেকটা ঘরে চারটা কোড লেটার লিখবো, যে ইউ সি এ জি, ইউ সি এ জি। তাহলে এটা তিনটা পজিশনে আমাদের কোড লেটার লেখা হলো। এখন প্রথম ঘরে কি হবে দেখো, যে প্রথম লেটার ইউ, সেকেন্ড লেটার ইউ, থার্ড লেটার ইউ, তাহলে ইউ ইউ ইউ। তারপরটা হচ্ছে ফার্স্ট লেটার ইউ, সেকেন্ড লেটার ইউ, থার্ড লেটার সি, ইউ ইউ সি। তারপরে দেখো প্রথম লেটার ইউ, সেকেন্ড লেটার ইউ, থার্ড লেটার এ। এর পরের কোড হচ্ছে ইউ ইউ জি। তাহলে এইভাবে আশা করি তোমরা সব কোডগুলো এখানে সাজাতে পারবে। তাহলে এই যে পুরা সবগুলো কোড এখানে সাজানো হয়েছে, মোট 64টা কোড। আমি যেটা দেখাইছিলাম যে 3টে কোডে হলে 64টা কোড হবে, এবং এখানে দেখো 64টা কোড এখানে বিদ্যমান আছে। এই 64টা কোডই মূলত অ্যামাইনো অ্যাসিডে ট্রান্সলেশনের সাথে জড়িত, এই জন্য আমি কোডগুলো আগে দেখাই দিলাম। এবং এখানে দেখো যে এখানে দুইটা কোড ইউ ইউ এ, ইউ ইউ সি, দুইটা কোড এ ফিনাইল অ্যালানিনকে কোড করে, অর্থাৎ নির্দেশ করে। তাহলে ফিনাইল অ্যালানিন এই অ্যামাইনো অ্যাসিডের জন্য দুইটা কোড দ্বারা এটা নির্দেশ করে। এরপর দেখো লিউসিনের সবচেয়ে বেশি, লিউসিন এখানে আছে দুইটা কোড এবং এখানে আছে চারটা, মোট 6টা। তাহলে 6টা কোড, যে কোনো একটা কোড হলেই যে কোনো একটা কোড দ্বারাই লিউসিন নির্দেশিত হবে, অর্থাৎ যে কোনো এই 6টার যে কোনো একটা কোডই যদি থাকে তাহলে লিউসিন উৎপন্ন হবে, লিউসিন কোড করা হবে। এরপর দেখো আইসোলিউসিনের 3টা। এরপর আছে এইউজি মিথিওনিন, কিন্তু মিথিওনিনের পাশে আবার স্টার্ট লেখা আছে। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। এই স্টার্টটা হচ্ছে মূলত ট্রান্সলেশনের শুরু, এই এইউজির মাধ্যমে ট্রান্সলেশনের শুরু হয়। আমরা যখন পুরো প্রসেসটা পড়বো তখন দেখব যে এটা কিভাবে শুরু করে। তাহলে এটা তোমাদের মনে রাখতে হবে যে মিথিওনিন যে কোড দ্বারা নির্দেশিত হয় সেই এইউজি হচ্ছে স্টার্ট কোড, মানে এটা দ্বারা শুরু হয়। তারপর দেখো এখানে ভ্যালিনের আছে 4টা, সেরিনের জন্য 4টা, প্রোলিনের জন্য 4টা, থ্রিওনিনের জন্য 4টা, অ্যালানিনের জন্য 4টা, টাইরোসিনের জন্য 2টা। এরপর দেওয়া আছে দেখো এখানে কোনো অ্যামিনো অ্যাসিড বলা হয় নাই, কিন্তু এখানে 2টা লেখা আছে স্টপ, অর্থাৎ এই 2টা কোড ট্রান্সলেশনকে স্টপ করে, ট্রান্সলেশনকে বন্ধ করে দেয়। কীভাবে করে সেটা আমরা পরে দেখব। এবং এই স্টপ কিন্তু আরও একটা আছে, এই পাশে দেখো ইউজিএ। তাই টোটাল স্টপ কোডন হচ্ছে 3টা। তাহলে দেখো স্টার্ট কোড হচ্ছে 1টা এবং স্টপ কোডন হচ্ছে 3টা, এবং এই স্টপ কোডন 3টা কোনো অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে না। তাহলে আমাদের বাকি থাকলো কয়টা, 64টা থেকে 3টা বাদ গেলে 61টা। এই 61টা কোড মূলত ট্রান্সলেশনে জড়িত এবং অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে থাকে। তাহলে এইভাবে আরও দেখো অ্যামাইনো অ্যাসিডগুলো কী কী, হিস্টিডিন 2টা, গ্লুটামিন 2টা, অ্যাসপারজিন 2টা, লাইসিন 2টা। এইভাবে দেখো প্রত্যেকটা 2টা 3টা কোনোটা 4টা করে আছে। তাহলে এখানে মোট 20টা অ্যামাইনো অ্যাসিড নির্দেশকারী কোড দেওয়া আছে। তাহলে এই যে টোটাল যে ছকটা দেখতে পাচ্ছ, এই ছকটাকে বলা হয় কোড ডিকশনারি, অর্থাৎ এখানে অ্যামাইনো অ্যাসিড নির্দেশকারী সব ধরনের কোডগুলোই এখানে বিদ্যমান আছে। তো তোমাদের সবগুলো মনে রাখতে না পারলেও তোমাদের 3টা কোডের কথা অবশ্যই মনে রাখতে হবে। স্টার্ট কোড ইউজি, স্টপ কোড ইউএএ, ইউএজি এবং আরেকটা হচ্ছে ইউজিএ। এই 4টা কোড অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, কারণ এই কোডগুলো আমাদের ট্রান্সলেশনের সময় প্রয়োজন হবে। তো এই যে জেনেটিক কোডগুলো আমরা দেখলাম, এই জেনেটিক কোডের বৈশিষ্ট্যগুলো কি 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 বৈশিষ্ট্য দেখলাম আমরা, ছকের সময় মূলত বৈশিষ্ট্যগুলো বলা হয়েছে। তারপরে যে কি হতে পারে বৈশিষ্ট্যগুলো আমরা দেখেছি, যে একাধিক কোডন। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে একাধিক কোডন একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, যেমন লিউসিনের 6টা দেখাইছিলাম, তারপরে অন্যদের কারো কারো ক্ষেত্রে 4টা, কারো কারো ক্ষেত্রে 2টা। তাহলে এটা তোমাদের মনে রাখতে হবে যে একাধিক কোডন অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, কারণ যতগুলো অ্যামাইনো অ্যাসিড আছে তার চেয়ে কোডন সংখ্যা বেশি। এই কারণে একাধিক কোডন একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। কিন্তু উল্টা দিক থেকে চিন্তা করবা, যে উল্টা দিক থেকে কি, যে একটা কোড কখনো একাধিক অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে না। একাধিক কোড একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, কিন্তু একটা কোড একাধিক অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে না।
অর্থাৎ কোড সুনির্দিষ্ট, এটা বলতে পারো যে কোড সুনির্দিষ্ট, স্পেসিফিক, অ্যামাইনো অ্যাসিড স্পেসিফিক, যে একটা কোড একটা অ্যামাইনো অ্যাসিডকেই নির্দেশ করবে, একাধিক অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে না। এরপরে আছে যে কোড লেটার কখনো ওভারল্যাপিং করে না। ওভারল্যাপিং জিনিসটা একটু দেখাই তোমাদের। এরকম যদি হয় যে এ, তারপরে ইউ, তারপর ধরো জি, সি, এ, জি, এরকম ধরো দুইটা কোড আছে এখানে, একটা হচ্ছে এইউজি আর একটা হচ্ছে সিএজি। তাহলে দেখো দুইটা কোড আমি পাশাপাশি লিখছি, তাহলে এই তিনটা অক্ষর মিলে একটা কোড হবে, বাকি তিনটা অক্ষর মিলে আর একটা কোড হবে। কিন্তু এইরকম কখন হবে না যে এই কোডের একটা লেটার যেমন জি আর এই কোডের আরেকটা লেটার এ, এই মিলে একটা কোড কখনো হবে না। এইটাকে বলা হয় নন ওভারল্যাপিং, অর্থাৎ প্রত্যেকটা কোড আলাদা আলাদা থাকবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই কোডগুলোর মাঝে, প্রত্যেকটা কোডের মাঝে অন্য কোনো অক্ষর থাকবে না। যেমন এখানে দুইটা কোড, এ ইউজি একটা কোড, সিএজি একটা কোড, এর মাঝে অন্য কোনো কোড লেটার যেমন এ, যে একটা এ এখানে বাদ দিয়ে তারপর আরেকটা কোড শুরু হলো, এরকম হবে না যে একটা কোড তারপর বাদ তারপর আবার একটা কোড, এরকম হবে না। কোডগুলো একবারে ধারাবাহিকভাবে হবে, এর মাঝে কোনো ধরনের বিরতি থাকবে না। অর্থাৎ কোডসমূহ বলা হয় কমালেস বা বিরতিহীন। আরেকটা হচ্ছে যে কোডসমূহ সর্বজনীন বা ইউনিভার্সাল। ইউনিভার্সাল হচ্ছে কি, যে সারা পৃথিবীতেই একই রকম, অর্থাৎ আদিকালেও 100 বছর আগেও একটা কোড যে অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করছে, 100 বছর পরেও সেটা নির্দেশ করছে। একটা ধরো গরুর দেহে একটা কোড যে অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে, একটা ছাগলের দেহ ওই কোড ওই একই অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে, এমনকি মানুষের দেহ ওই কোড একই অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে। এটা হচ্ছে কোডসমূহ সর্বজনীন, অর্থাৎ সব সময় সব দেহে একই রকম। তো আমরা জেনেটিক কোড, জিন, এগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছি। এখন আমরা আমাদের মূল অংশে চলে যাই। মূল অংশ হচ্ছে ট্রান্সলেশন। তো ট্রান্সলেশনটা আসলে কি? এখানে যে অ্যানিমেশন দেখতে পাচ্ছ, এই অ্যানিমেশনটাই আসলে ট্রান্সলেশন পদ্ধতির একটা সংক্ষিপ্ত রূপ। তাহলে ট্রান্সলেশন মূলত হচ্ছে যে প্রক্রিয়ায় এমআরএনএ অণুতে অবস্থিত বেজের অনুক্রম অ্যামিনো অ্যাসিডের অনুক্রমে রূপান্তরিত হয়ে একটি প্রোটিন শৃঙ্খল গঠন করে, তাকে ট্রান্সলেশন বলে। অথবা সহজ ভাষায় যদি আমরা বলি যে এমআরএনএ থেকে প্রোটিন তৈরির যে পদ্ধতি বা যে পদ্ধতিতে প্রোটিন তৈরি হয়, সে পদ্ধতিকে ট্রান্সলেশন বলা হয়। এখন এমআরএনএ থেকে কিভাবে তৈরি হয়? এমআরএনএ তৈরি হয় আমরা জানি ট্রান্সক্রিপশনের মাধ্যমে, যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়। সেই ডিএনএতে মূলত সংকেতগুলো থাকে, সেই ডিআরএনএর সংকেতগুলো এমআরএনএ কী করে? মেসেঞ্জার আরএনএ বহন করে নিয়ে আসে। আমরা আরএনএ এগুলো পড়েছি। ডিএনএতে যে কোডগুলো থাকে সেই কোডগুলাই এমআরএনএ মেসেঞ্জার বা বাহক হিসেবে বহন করে নিয়ে আসে, সেই অনুযায়ী সে অ্যামিনো অ্যাসিডকে কোড করে বা নির্দেশ করে। এখন ট্রান্সলেশনের ক্ষেত্রে আমাদের কি কি জিনিস দরকার, ট্রান্সলেশনের ক্ষেত্রে কি উপাদানগুলো দরকার, সেই উপাদানগুলো দেখো। প্রথমত হচ্ছে ডিএনএ থেকে জেনেটিক কোড এমআরএনএ সূত্র, যা প্রোটিন সংশ্লেষণের টেমপ্লেট বা সার্চ হিসেবে কাজ করে। অর্থাৎ ট্রান্সক্রিপশনের মাধ্যমে ডিএনএ থেকে যে এমআরএনএ পাওয়া গেছে, সেই এমআরএনএ প্রয়োজন হবে, কারণ ওই এমআরএনএতেই মূলত অ্যামিনো অ্যাসিড বা প্রোটিন তৈরির কোড বা সংকেত বিদ্যমান থাকে। 2 নম্বর হচ্ছে নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড বাহী টিআরএনএ। এটা আমরা যখন আরএনএ পড়েছি, আরএনএ প্রকারভেদে এগুলো দেখেছি যে বিভিন্ন ধরনের আরএনএ থাকে, টিআরএনএ, এমআরএনএ, আরআরএনএ। সেখানে আমরা গঠন সম্পর্কে কিছুটা আলোচনা করেছিলাম। এখানে যদি স্ট্রাকচারটা দেখো, তাহলে দেখো এই যে টিআরএনএর স্ট্রাকচার, এই টিআরএনএর মাথায় দেখো এই দুইটা মাথার এই মাথাটা একটু বাড়তি আছে, এবং এই মাথায় আছে এসিসি, এডেনিন সাইটোসিন, এই একটা প্রান্ত আছে। এই প্রান্তে মূলত একটা যে ওএস গ্রুপ থাকে, এবং এটা হলো 3 প্রাইম। তাহলে 3 প্রাইম প্রান্তে এরকম সিসিএ থাকে, আর এই প্রান্তটা হচ্ছে 5 প্রাইম। তাহলে এই 3 প্রাইমে একটা হাইড্রোক্সিল মূলক থাকে, এবং এর সাথে অ্যামাইনো অ্যাসিডটা এসে যুক্ত হয়। অর্থাৎ একটা টিআরএনএর সাথে একটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে। এখন কোন অ্যামাইনো অ্যাসিডটা যুক্ত হবে
সেটা হচ্ছে এখানে স্ট্রাকচারের সময় আমরা যে বিপরীত দিকে দেখেছিলাম যে এই যে লুপটা, এই লুপটা হচ্ছে অ্যান্টিকোডন লুপ। অ্যান্টিকোডন লুপ, অ্যান্টিকোডন মানে হচ্ছে কোডনের বিপরীত। অর্থাৎ এখানে দেখো যে 3টা অক্ষর এখানে থাকে এই মাথায়, এই 3টা অক্ষরের সম্পূরক যে কোড, সেই কোড অনুযায়ী এখানে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে। যেমন আমরা যদি ধরি যে AUG, আচ্ছা আমরা যদি একটু বোর্ডে দেখি, এই প্রান্তটা হচ্ছে 3 প্রাইম, এই প্রান্তটা 5 প্রাইম, এখানে CCA থাকবে, আর এই প্রান্তটা হচ্ছে অ্যান্টিকোডন। তাহলে এইখানে আমাদের যদি অ্যান্টিকোডন হচ্ছে RNA এর AUG থাকে, তাহলে তার পরিপূরক হচ্ছে কি, এর সাথে কি যুক্ত হবে, এর সাথে হবে U, টির সাথে হবে A, C। তাহলে কোনো টিআরএনএর এই অ্যান্টিকোডন যদি UAC হয়, তাহলে তার সম্পূরক কোড হবে AUG। এই AUGটা হচ্ছে আমরা জানি স্টার্ট কোড বা মিথিওনিন যুক্ত। তাইলে এটার মাথায় কি হবে, যেহেতু এই AUG মিথিওনিন নির্দেশ করে, এই জন্য এই মাথায় মিথিওনিন যুক্ত হবে, মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডটা যুক্ত হবে। তাহলে এখানে এই অ্যান্টিকোডনটা মূলত যে টিআরএনএ এর অ্যান্টিকোডন, এইটার উপর নির্ভর করে এখানে অ্যামাইনো অ্যাসিডটা যুক্ত হবে। 3 নম্বরে তোমাদের রাইবোজোমের স্ট্রাকচার পড়ানো হয়েছে, যে রাইবোজোমের প্রয়োজন হবে। এই রাইবোজোমের স্ট্রাকচারটা আবার একটু মনে করতে হবে। এখানে স্ট্রাকচারটা কীরকম ছিল দেখো, 2টা বড় সাব ইউনিট থাকে, এটা একটা বড়, এটা হচ্ছে লার্জ সাব ইউনিট, নিচেরটা হলো স্মল সাব ইউনিট। 2টা সাব ইউনিট এখানে থাকে। তোমরা জানো যে প্রত্যেকটা রাইবোজোমের 2টা সাব ইউনিট থাকে, এবং এই বড় সাব ইউনিট যেটা আছে, বড় সাব ইউনিটের আবার 3টা স্থান আছে। এখানে দেখো EPA, হচ্ছে এক্সিট সাইট, 3টা সাইটের। হচ্ছে এক্সিট সাইট, অর্থাৎ এখান থেকে টিআরএনএ বের হয়ে যায়। তারপর হচ্ছে P সাইট, পেপটিডাইল টিআরএনএ বাইন্ডিং সাইট, এখানে অ্যামাইনো অ্যাসিড যুক্ত টিআরএনএ এখানে আসবে এবং পেপটাইড বন্ধন গঠন করে। এখানে মূলত 2টা অ্যামাইনো অ্যাসিডের সাথে পেপটাইড বন্ধন তৈরি হয় এই সাইটে। এরপর হচ্ছে A সাইট, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ বাইন্ডিং সাইট, অর্থাৎ এখানে অ্যামাইনো অ্যাসিড যুক্ত টিআরএনএ এসে যুক্ত হয়। তারপর এখানে এসে ওই যে অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ বহন করে নিয়ে আসে, সেই অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হয়। তাহলে ঠিক আছে, যে রাইবোজোমের স্ট্রাকচারটা তোমাদের আবার একটু ভালো করে মনে করতে হবে, যে 2টা সাব ইউনিট, একটা বড় একটা ছোট, বড়টার 3টা আবার সাইট থাকে, EPA এক্সিট সাইট, পেপটিডাইল সাইট এবং অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ বাইন্ডিং সাইট। এরপরে প্রয়োজন হবে অ্যাক্টিভেটিং এনজাইম। অ্যাক্টিভেটিং মানে হচ্ছে যে সক্রিয়কারী এনজাইম, কাজগুলোকে সক্রিয় করার জন্য যে এনজাইম। এখানে দেখো অ্যাক্টিভেটিং এনজাইমের একটা চিত্র দেওয়া আছে। অ্যাক্টিভেটিং এনজাইমের 3টা সাইট আছে, এই একটা সাইট, এখানে আর একটা সাইট, এখানে একটা সাইট। তাহলে উপরের যে সাইটটা দেখতে পারতেছো, এটা হচ্ছে নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের জন্য, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড এখানে এসে যুক্ত হবে। যেমন কোড যদি AUG হয়, তাহলে এখানে মিথিওনিন এসে যুক্ত হবে। এখানে হবে ওই যে এই অ্যামাইনো অ্যাসিড যে টিআরএনএ বহন করে নিয়ে আসবে, সেই টিআরএনএ হচ্ছে মাঝখানে বসবে, এবং নিচে হচ্ছে ATPর জন্য। কারণ ATP কিসের জন্য দরকার, এই কাজগুলো করার জন্য যে শক্তি দরকার, সেই শক্তিগুলো ATP সরবরাহ করে। এই জন্য ATPর জন্য একটা সাইট। তাহলে একটা অ্যাক্টিভেটিং এনজাইমে 3টা সাইট, একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের জন্য, একটা টিআরএনএর জন্য, আর একটা হচ্ছে ATPর জন্য। এবং 5 নম্বরে দরকার হচ্ছে, যেটা তোমাদের বলছিলাম, যে স্টার্ট এবং স্টপ কোডন। স্টার্ট কোডন হচ্ছে একটা, আর স্টপ কোডন হচ্ছে 3 ধরনের, UAA, UAG, UGA। তো এইগুলা হচ্ছে আমাদের মোটামুটি প্রয়োজন হবে একটা ট্রান্সলেশন শুরু করতে গেলে। তো আমরা আজকের ক্লাস এখানে শেষ করব। আমরা নেক্সট ক্লাসে একবারে ভিডিও সহ, ভিডিও অ্যানিমেশন সহ
ট্রান্সলেশন কিভাবে কাজ করে, ট্রান্সলেশন প্রক্রিয়াটা কি, তারপরে ট্রান্সলেশন অ্যানিমেশন, ট্রান্সলেশন ভিডিও কিভাবে কাজ করে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত পদ্ধতি নিয়ে সবাইকে আলোচনা করব নেক্সট ক্লাসে। সবাইকে ধন্যবাদ। আজকের মতো খোদা হাফেজ।